কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি এসেছিল ঢাকা বোর্ড 2025 সালে। ঢাকা বোর্ড 2025 সালে আমাদের 5 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন ছিল, সেখানে আমাদেরকে রেওয়ামিল থেকে প্রশ্ন করেছে। সেটি হচ্ছে আমাদের দোলান চাপা এন্টারপ্রাইজের। তো সকলেই প্রশ্নটি সামনে নিয়ে বসবেন, অথবা আমি আপনাদের জন্য যে এখানে প্রশ্নটি তুলে রাখছি সেটি অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর দেখেন, আমি পুরো প্রশ্ন এখানে তুলে রাখছি, কারণ হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে পুরো প্রশ্নটি সমাধান করে দেব মাত্র কয়েক মিনিটের ভিতরে। তো যারা আপনারা খাতা নিয়ে বসবেন তারা অবশ্যই আমার সাথে সাথে এটি ডেবিট ক্রেডিট, অর্থাৎ রেওয়ামিল যেহেতু ডেবিট ক্রেডিটটা আমরা এখানে করে ফেলবো। তো আমি এখানে প্রশ্নটি পুরো পড়ার আগে আমাদেরকে প্রশ্নটি এখানে কি বলছে আর কি আমাদেরকে দিতে বলছে সেটা একটু দেখি। বলছে এখানে দেখেন, দোলন চাপা এন্টারপ্রাইজে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত, অর্থাৎ এগুলো আমাদের খতিয়ান থেকে আনা। এরপর আমাদেরকে ক নম্বরে বলছে যে রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রির পরিমাণ বের করতে বলছে। খ নম্বরে বলছে রেওয়ামিলটি তৈরি করতে, এবং গ নম্বরে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য বের করতে বলছে। তো দেখেন, এখানে প্রশ্নের ধরন দেখলে আমরা সাধারণত পুরো রেওয়ামিল যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, তাহলে আমরা পুরো প্রশ্নগুলো সবসময় কি করতে পারবো, সমাধান করতে পারবো, কারণ সহজ একটি বিষয়। তো এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব যে ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা, আর কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো চলতি দায়, কোনগুলো আমাদের জন্য ব্যয়, কোনগুলো আমাদের জন্য আয়, সব কিছু বলে দিব। সকলে একটু মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করেন। এখানে দেখেন, যদি আপনারা কখনোই রেওয়ামিল করতে যান, আপনাদেরকে কখনোই যদি রেওয়ামিল করতে বলে, তাহলে আপনারা অবশ্যই এটার ঘরটা করে নেবেন। ঘরটা হচ্ছে কি, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে ঘর করে নেবেন। যেগুলো ডেবিট দিকে যাবে সেগুলোকে ডেবিট দিকে নিয়ে যাবেন, যেগুলো ক্রেডিট দিকে যাবে সেগুলোকে ক্রেডিট দিকে নিয়ে যাবেন। তো দেখেন, এখানে আমাদেরকে প্রথমে বলছে হিসাবের খাত টাকা, হিসাবের খাত টাকা এভাবে দেওয়া আছে, এটা নিচে নিচে দেওয়া আছে, জায়গা নিয়ে, সেজন্য এইভাবে লেখা হয়েছে, প্রশ্নের ভিতরে এইভাবে লেখা আছে। দেখেন, এখানে বলছে কল কবজা। কল কবজা আপনার জন্য একটি স্থায়ী সম্পদ, এটি অবশ্যই আমাদের রেওয়ামিলে সবসময় কোন দিকে যাবে, ডেবিট পাশে চলে যাবে। আসবাবপত্র, এটিও আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ, এটি রেওয়ামিলে ডেবিট পাশে চলে যাবে। শিক্ষানবিশ স্যালামি, দেখেন স্যালামি শব্দটা আছে, শিক্ষানবিশ ভাতা যদি বলে তাহলে এটা আপনার জন্য অপরিচালন ব্যয় হবে, কিন্তু শিক্ষানবিশ স্যালামি যদি কখনোই বলে তাহলে এটা আপনার জন্য অপরিচালন আয়। তাহলে আমরা এটাকে নিয়ে যাব ক্রেডিট পাশে, কারণ এটা আমাদের জন্য কি হয়েছে, আয় হয়েছে। কখনোই আয় হলে আমরা সবসময় কি নেব, ক্রেডিট পাশে নিয়ে নেব। এরপরে দেখেন, এখানে আমাদের আছে ক্রয় ফেরত। কি আছে, ক্রয় ফেরত। আচ্ছা, আমরা আগে যে জিনিসটি বুঝবো সেটি হচ্ছে ক্রয় কোথায় যায়, ক্রয় করলে কি হয়, ব্যয় হয়, ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। তাহলে যেহেতু ক্রয় করলে আমাদের ব্যয় হয়, সেজন্য এটা কোন দিকে যাবে, অবশ্যই ডেবিট দিকে চলে যাবে। এখন দেখেন, যে জিনিসটা আমাদের ক্রয়কে কমিয়ে দিবে সেটা অবশ্যই ক্রেডিট পাশে বিপরীত দিকে চলে যাবে। তাহলে ক্রয় ফেরত মানে কি, আমরা সবসময় ক্রয় থেকে ক্রয় ফেরতটা বিয়োগ করে ফেলি, তার মানে এটা ক্রয়ের পরিমাণকে হ্রাস করে, সেজন্য এটা চলে যাবে আমাদের সবসময় ক্রেডিট পাশে। ক্রয় সবসময় ডেবিট আর ক্রয় ফেরত সবসময় ক্রেডিট হয়ে যাবে। যদি ক্রয় বারটা বলে তাও ক্রেডিট হবে, কারণ এটা ক্রয় থেকে বিয়োগ যায়। এরপরে দেখেন বকেয়া বেতন, খুব সহজ একটা বিষয় শিখেন, বকেয়া ব্যয়। কি শিখবেন এখানে, বকেয়া ব্যয়। হিসাব বিজ্ঞানের ভিতরে যদি কোনো ব্যয় বকেয়া থাকে, কি থাকে, যদি কোনো ব্যয় বকেয়া থাকে তাহলে এটা নিঃসন্দেহে চলতি দায়। কি দায় হবে, চলতি দায় হবে। আর চলতি দায় হিসাব বিজ্ঞানের সবসময় কোন পাশে যাবে, ক্রেডিট পাশে চলে যাবে। ভালো করে জিনিসটি মনে রাখবেন। এখানে আমি একটি সহজ বিষয় বলে দিই। দেখেন, আমরা যদি বলি যে বকেয়া বেতন, এখানে আমাদের কি বলছে, বকেয়া বেতন বলছে। আচ্ছা, আমি যদি বলি বকেয়া বীমা, দেখেন বীমাটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, বীমাটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর ব্যয়টা কি আছে, বকেয়া আছে। তাহলে দেখেন তো, শব্দের প্রথম অক্ষর ভ, আবার বকেয়ার প্রথম অক্ষর ভ যদি মিলে যায়, তাহলে শব্দের প্রথম অক্ষর মিললে এটা আপনার জন্য কি হয়ে যাবে, চলতি দায় হয়ে যাবে। এই বিষয়গুলো আমি একদম বেসিক ক্লাসে আলোচনা করেছি। এরপরে দেখেন, এটা আমার জন্য চলতি দায়, যেহেতু এটা আমরা বুঝছি। মনিহারি মজুদ, দেখেন মজুদের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখেন, মজুদ যদি কখনোই সমাপনী হয়, কি হয়, সমাপনী হয়, এটা কখনোই রেওয়ামিলের ভিতরে আসবে না। আমরা রেওয়ামিল করতেছি, দেখেন মজুদ যদি কখনোই আমাদের সমাপনী হয় তাহলে এটা কখনোই রেওয়ামিলের ভিতরে আসবে না। যেমন মনিহারি মজুদ, এটা রেওয়ামিলের ভিতরে আসবে না, কিন্তু এটা চলতি সম্পদ। কি সম্পদ, চলতি সম্পদ, কিন্তু রেওয়ামিলে আসবে না। এরপর দেখেন উত্তোলন, মূলধন সবসময় ক্রেডিট পাশে যায়, উত্তোলন সবসময় ডেবিট পাশে যায়। উত্তোলন সবসময় কোন দিকে যাবে, ডেবিট পাশে চলে যাবে।
বিক্রয় করলে কি হবে? আয় হবে। ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। এটা চলে যাবে কোন দিকে? এটা চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। 10% ব্যাংক ঋণ, আমি যদি কোনো ব্যাংকের থেকে ঋণ নিই তাহলে এটা আমার জন্য দীর্ঘমেয়াদী দায়, সেজন্য এটা চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। দায় সবসময় কোন দিকে যায়? ক্রেডিট পাশে চলে যায়। আমরা সকলে জানি আমাদের আয়, তারপর হচ্ছে দায়, এরপর হচ্ছে মালিকানা শর্ত, এগুলো সবসময় হিসাব বিজ্ঞানে কোন দিকে যাবে? এগুলো সবসময় হিসাব বিজ্ঞানে ক্রেডিট পাশে যাবে। আর ব্যয় আর কি হবে? ব্যয় আর সম্পদ সবসময় কোন দিকে যাবে? ব্যয় এবং সম্পদ সবসময় হিসাব বিজ্ঞানের ডেবিট পাশে চলে যাবে। এগুলো বেসিক জানেন আপনারা, সেজন্য আমি ফার্স্ট টাইম এগুলো বলিনি। এবার দেখেন প্রদেয় হিসাব। কি হিসাব? প্রদেয় হিসাব। দেখেন প্রদেয় মানে কি? প্রদেয় মানে হচ্ছে পাওনাদার। প্রদেয় যে কথা, পাওনাদারও একই কথা। তবে একটা শর্টকাট টেকনিক মনে রাখেন আপনারা, এখানে যদি কখনোই কোনো এন্ট্রির আগে পরে যদি আপনারা এখানে এই প্রদেয় শব্দটা দেখতে পান, দেখেন প্রদেয়, এই শব্দটা যদি আপনারা কখনোই কোনো এন্ট্রির আগে পরে মাঝখানে যদি দেখেন, নিঃসন্দেহে এটা চলতি দেয় আপনার জন্য কি হবে? চলতি দেয় হবে। যেমন আমি যদি বলি যে প্রদেয় বেতন, দেখেন প্রদেয় বেতন, বেতন কিন্তু ব্যয়, আর ব্যয়টা যেহেতু প্রদেয় মানে আমি এখনো দিই নাই, দিব। প্রদেয় মানে কি? দিব, ভবিষ্যতে দিব, এখনো দিই নাই মানে বকেয়া আছে, সেজন্য এটা আমার জন্য হয়ে যাবে চলতি দায়। সেজন্য প্রদেয় হিসাবটা আমার জন্য চলতি দায়, এটা চলে যাবে রেমিলের ক্রেডিট পাশে। এরপরে দেখেন অগ্রিম বীমা। ভালো করে আরেকটা জিনিস মনে রাখেন, অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়, একটু আগে বকেয়া ব্যয়টা করেছি, এখন হচ্ছে অগ্রিম ব্যয়। ব্যয় যদি কখনো অগ্রিম থাকে, কি থাকে? ব্যয় যদি কখনো অগ্রিম থাকে, এটা আপনার জন্য চলতি সম্পদ। এটা আপনার জন্য কি হবে? চলতি সম্পদ হবে। দেখেন ব্যয়ের প্রথম অক্ষর ভ, অগ্রিমের প্রথম অক্ষর অ, মিলে নাই, যেহেতু না মিলছে সেজন্য এটা আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এখানে বকেয়া বেতন, ভ মিলে গেল, তখন এটা আমার জন্য হয়ে যাবে কি? চলতি দায়। আর যেহেতু শব্দের প্রথম অক্ষর অগ্রিমের অ, বকেয়ার ভ, ব্যয়ের ভ, এটা মিলে নেয়, সেজন্য এটা হয়ে যাবে আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে দেখেন তো অগ্রিম বীমা, এটা বীমা আমার জন্য ব্যয়, আর ব্যয়টা কি আছে? অগ্রিম আছে, তার মানে এটা আমার জন্য চলতি সম্পদ, এটা যাবে ডেবিট দিকে। প্রদেয় নোট, একটু আগে বলছি প্রদেয় মানে কি? দিব, এখনো দিন, এটা আমার জন্য দায়। প্রদেয় শব্দটা দেখলে এটা আমার জন্য দায়, তার মানে প্রদেয় নোট এটা দায়, এটা চলে যাবে ক্রেডিট পাশে। এরপরে দেখেন সুনাম। সুনাম আপনার জন্য একটি অস্পর্শনীয় সম্পত্তি, এটাকে আমরা অবশ্যই স্থায়ী সম্পদের পাশে লিখে থাকি, তো আমরা এটাকে লিখে নিব ডেবিট দিকে, কারণ এটা সম্পদ। মূলধন সবসময় ক্রেডিট পাশে যায়। মূলধন সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে। ভালো করে মনে রাখেন, মূলধন সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে। ক্রয় করলে ব্যয় হয়, সেজন্য এটা ডেবিট। মজুদ পণ্য, এবার দেখেন মজুদ পণ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? মজুদ পণ্য দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি? দেখেন এখানে বলছে 1/1/2023, তার মানে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য, এটা কিন্তু রেমিলের ভিতরে চলে আসবে। তো আমরা এখানে দেখেন এটা আমাদের সম্ভবত 2024 হবে নাকি 23 হবে? 24 হবে, একটু দেখে নেবেন। এটা আমরা যেহেতু অঙ্কটা 24-এ করতেছি, সেজন্য এটা 24 হবে। অর্থাৎ এটা বছরের শুরুতে যে মজুদ পণ্য, দেখেন বছরের শুরুতে যে মজুদ পণ্য, এটা কিন্তু রেমিলের ভিতরে আসবে, তার মানে এটা ডেবিট দিকে চলে যাবে। কারণ হচ্ছে এই টাকাটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায়। প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায়, এটা রেমিলের ভিতরে আসে। কবিরকে প্রদত্ত ঋণ, ভালো করে মনে রাখেন, আমি যদি ঋণ কখনোই প্রদত্ত মানে কাউকে ঋণ দিয়ে থাকি, তখন এটা আমার জন্য হয়ে যাবে বিনিয়োগ। কবিরকে প্রদত্ত ঋণ মানে কি? আমি একজনকে ঋণ দিয়েছি মানে কি? এটা আমার জন্য বিনিয়োগ হয়ে যাবে। প্রদত্ত শব্দের অর্থ হচ্ছে দিয়েছি। আচ্ছা, এটা আমার জন্য বিনিয়োগ, সেজন্য এটাকে আমরা ডেবিট দিকে নিয়ে যাব। ভালো করে এই জিনিসটা মনে রাখবেন। নগদ, এটা আপনার জন্য চলতি সম্পদ, এটা আমরা সকলেই বুঝি, এটা ডেবিট দিকে যাবে। প্রাপ্য হিসাব, ভালো করে বুঝুন এই প্রাপ্য হিসাবটা। যদি কখনো কোনো এন্ট্রির, দেখেন আমরা যদি কখনো কোনো এন্ট্রির সাথে প্রাপ্য শব্দটা দেখি, প্রাপ্য শব্দের মানে কি? যে আমি একজনের কাছ থেকে টাকা পাবো, এখনো পাই নাই, আর যতদিন না পাবো ততদিন এটা আমার জন্য সম্পদ, সেজন্য এটা আমার জন্য একটা চলতি সম্পদ, এটা চলে যাবে ডেবিট দিকে। কোন দিকে? ডেবিট দিকে চলে যাবে। তাহলে কোনো এন্ট্রির আগে পরে যদি এই প্রাপ্য শব্দটা দেখি, এটা কোথায় যাবে? ডেবিট দিকে যাবে, কারণ এটা চলতি সম্পদ। এরপরে দেখেন মণিহারি মজুদ 1/1/2024, দেখেন মণিহারি মজুদ এখানে 31/12/2024 ছিল, এটা কিন্তু আসে নাই। কিন্তু মজুদ যদি কখনোই প্রারম্ভিক হয়, তাহলে এটা অবশ্যই রেমিলের ডেবিট পাশে চলে আসবে। দেখেন কোথায় আসবে? রেমিলের ডেবিট পাশে, কারণ এটা আপনার জন্য ব্যয়। অনাদায় পাওনার সঞ্চিতি, একটা নোট মনে রাখেন,
সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে যায়। কোন দিকে যায়? সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ব্যতীত। তাহলে এখানে যেহেতু সঞ্চিতি আছে, এটা সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ব্যতীত। সম্ভাব্য দায় হিসাব বিজ্ঞানে আসে না, অর্থাৎ রেওয়া মিলে কখনোই সম্ভাব্য দায় আসে না। সম্ভাব্য মানে হচ্ছে ভবিষ্যতে দায় হবে। বিক্রয় পরিবহন, এটা আমার জন্য পরিচালন ব্যয়, এটা চলে যাবে কোথায়? এটা চলে যাবে রেওয়া মিলে ডেবিট পাশে। দেখেন আমাদের কিন্তু ডেবিট ক্রেডিট শেষ, এখন আপনারা ডেবিট ক্রেডিট এগুলো করে নিলে আপনাদের রেওয়া মিলটা হয়ে যাবে। এখন ক নাম্বার আপনাকে বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রি। তো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রি কী আছে? এমন এন্ট্রি আছে আমাদের এখানে মনিহারি মজুদ 31/12/2024, আরেকটি হচ্ছে আমাদের সম্ভাব্য দায়। এই দুইটা জিনিসকে যখন আপনার যোগ করে ফেলবেন তখনই আপনাদের এখানে কি পাবেন? আপনারা এখানে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণটা পেয়ে যাবেন। তাহলে কোনটা কোনটা হবে না? এখানে মনিহারি মজুদ আর এখানে হবে সম্ভাব্য দায়। এরপরে বলা হয়েছে আপনাদেরকে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য বের করতে। তো চলতি সম্পদগুলো কি কি আছে দেখেন, আমরা প্রথমে দেখব চলতি সম্পদ কি আছে। দেখেন মনিহারি মজুদ আমি একটু আগে বলছিলাম যে এটা রেওয়া মিলে আসে না, কিন্তু এটা সমাপনী হলে এটা আপনার জন্য চলতি সম্পদ, তার মানে এটা চলতি সম্পদের পাশে চলে আসবে। ভালো করে মনে রাখেন, এই মনিহারি মজুদটা চলতি সম্পদের পাশে চলে আসবে। আমি স্টার চিহ্ন দিলাম 3টা, কারণ এটা সমাপনী। আবার কিন্তু প্রারম্ভিক মনিহারি কিন্তু কখনোই চলতি সম্পদের ভিতরে আসবে না, এটা ব্যয় আপনার জন্য। ভালো করে এই জিনিসগুলো নোটগুলো মনে রাখেন, একটি অঙ্কের মাধ্যমে একাধিক যাতে সমাধান করতে পারেন সেজন্য আমি বিস্তারিত বলতেছি। এরপরে অগ্রিম বীমা, দেখেন ব্যয় যদি কখনোই অগ্রিম থাকে তাহলে এটা আপনার জন্য কি হবে? এটা আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। দেখেন আমি স্টার চিহ্ন দিচ্ছি 3টা, এটা চলতি সম্পদ, যেগুলো চলতি সম্পদ সেগুলো পাশে দিচ্ছি। তাহলে একটা পাইছে আরেকটা পাইছি। আর কি আছে দেখেন, আর আমাদের এখানে আছে যেমন নগদ, এটা আমার জন্য একটি চলতি সম্পদ। নগদ আমার জন্য কি? চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, এটিও আমার জন্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাব এটা আমার জন্য কি? চলতি সম্পদ। আমাদের কিন্তু আর কোনো এখানে চলতি সম্পদ নেই। মনিহারি এটা কিন্তু হবে না, সমাপনীটা চলতি সম্পদ। এবার আমরা চলতি দায়গুলো বের করব। তো চলতি দায়ের ভিতরে প্রথমে দেখেন এখানে বকেয়া বেতন আছে। দেখেন এখানে বকেয়া বেতন আছে, আমি একটু টিক দিয়ে। 1 নম্বর হচ্ছে বকেয়া বেতন। 2 নম্বরে এখানে যেটি আছে সেটি হচ্ছে প্রদেয় হিসাব। দেখেন প্রদেয় হিসাব আছে এখানে। এরপরে যেটি আছে প্রদেয় নোট। তারপরে আর কি আছে? এরপরে আমাদের এখানে তেমন কিছু আমাদের আর এখানে নেই, অর্থাৎ আমাদের আর চলতি দায় নেই। তো আপনারা দেখেন 4টি চলতি সম্পদ পেয়েছেন, এই 4টি চলতি সম্পদ যোগ করে চলতি দায় যে 3টি পেয়েছি 1 2 3, এই 3টি বিয়োগ করলে আপনারা এখানে পার্থক্যটা পাবেন, যেটা আপনাকে বলছে পার্থক্য বের করতে। তো আশা করি প্রশ্ন পুরোটাই বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।